কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবার পড়াশোনার কি অবস্থা? সবার কি অবস্থা? সবার পড়াশোনা কেমন চলছে? আমাকে কি শুনতে পাচ্ছেন? তাহলে আমরা ক্লাস শুরু করবো। আজকে ক্লাস আপনারা যারা আছেন তারা একটু কমেন্টে জানান কি অবস্থা, শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পেলে আমরা আমাদের ক্লাস শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি শুরু করে দিব? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? শুরু করবো কিনা একটু জানান। ঠিক আছে, শুরু করি তাহলে। ওকে, যারা ক্লাসে আসার অলরেডি চলে আসার কথা 40 বাজে। ওকে, চলুন শুরু করি। আজকে হচ্ছে আমাদের বিজ্ঞানের যে লাস্ট পার্ট, সেই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স টেকনোলজি। এখানে আমাদের টোটাল মার্কস 15। যেহেতু মার্কস সবচেয়ে কম এই পার্টটাতে, আমাদের 15 মার্কস। এটাতে আসলে ওরকম এত বেশি পড়াশোনা করারও হচ্ছে প্রয়োজন হয় না। 15 মার্কসের জন্য এটারও সেম বিগত সাল এবং হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেই মোটামুটি এই পার্টটা থেকে হচ্ছে কমন পড়ে।
এবং ফুল অ্যান্সার করা যায়। আর এটার দুইটা পার্ট, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্যাল পার্টে হচ্ছে আমাদের টোটাল 6টা টপিক, আর ইলেকট্রনিক্স এর পার্ট হচ্ছে টোটাল 5টা। টোটাল 11টা টপিক থেকে আমাদের প্রশ্ন করতে হবে, এবং এই 11টা টপিক থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আর বিগত সালে আসা প্রশ্নগুলো করলে মোটামুটি এখান থেকে আপনারা 15 মার্কসের সবগুলো প্রশ্নই অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আজকে প্রথমে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি এই পার্টটা দিয়ে শুরু করি। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি, তার মানে হচ্ছে ইলেকট্রিক্যাল সম্পর্কে বেসিক যে কথাবার্তা এগুলো তো হচ্ছে আমাদের অবশ্যই জানতে হবে। এর কম্পোনেন্ট অবশ্যই জানবো। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, এরপর হচ্ছে তড়িৎ প্রবাহ কাকে বলে, তড়িৎ হচ্ছে কত প্রকার, এগুলো বেসিক, এগুলো একটু জাস্ট শুরুতে পড়ে নিবেন, তাহলে আপনি যে চ্যাপ্টার সম্পর্কে পড়তে যাচ্ছেন সেটা সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া হবে এবং পরবর্তীতে পড়তে আপনার সুবিধা হবে। তবে এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি 3 স্টার দিব, সেটা হচ্ছে ওহমস ল। ওহমের সূত্র, যেটা হচ্ছে আমরা ওহমস ল নামে হচ্ছে জানি। এই সূত্রটা বিস্তারিত আকারে আমাদেরকে পড়তে হবে, এটা কি, এটা বলতে কি বুঝেন, কিংবা অনেক সময় বলতে পারে হচ্ছে গ্রাফের মাধ্যমে এটাকে ওহমস লটাকে বর্ণনা করুন। তার মানে ওহমস লটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জায়গায় ওহমস লটা আমরা খুব সুন্দর করে সূত্র সহ গ্রাফ সহ এটা বিস্তারিত আকারে এটা পড়বো। আর শুরুতে হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কি, তড়িৎ প্রবাহ কাকে বলে, তড়িৎ প্রবাহ হচ্ছে কত প্রকার, কি কি, এগুলো একটু আমরা জেনে তারপর হচ্ছে এই পড়াটা শুরু করব। আর ওহমস ল পুরোটাই আপনারা পড়বেন একটু বিস্তারিত আকারে, এবং প্রশ্ন যেভাবে করবে ওইভাবে হচ্ছে উত্তর দিবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে আরেকটা জানা দরকার, সেটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা আর হচ্ছে বৈদ্যুতিক শক্তি, এই দুইটার মধ্যে আসলে কি পার্থক্য, বৈদ্যুতিক ক্ষমতা কোনটা আর বৈদ্যুতিক শক্তি কোনটা, এটা একটু আমরা জাস্ট করে যাব। আবার অনেক সময় আমাদের কিছু হচ্ছে মান দেওয়া থাকে, এখান থেকে কিলোওয়াট ঘন্টা হচ্ছে কিছু ম্যাথ থাকে এখানে। এটা আমরা জানবো। এর পাশাপাশি একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, এই প্রশ্নটা হচ্ছে আমরা পড়ে যাব একটু। একটা প্রশ্ন হচ্ছে 220 ভোল্ট হচ্ছে 60 ওয়াট, এটার মানে কি বোঝায়? এই মানেটা অনেক সময় হচ্ছে লিখতে বলা হয়, এটা আপনারা পড়ে যাবেন। আবার কিছু প্রশ্ন আসে, কিছু মান দেওয়া থাকে যেখান থেকে আমাদেরকে মাসের হচ্ছে বিল, কত কিলোওয়াট বিদ্যুৎ বিল আসে, বিদ্যুৎ বিল বের করতে বলা হয়। এই বিদ্যুৎ বিল বের করতে বললে এটা হচ্ছে আমরা একটু পড়ে যাব। এটা হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে একটু ম্যাথমেটিক্স টাইপের থাকে, যে 60 ওয়াটের একটা ভাল্ব 5 ঘন্টা 30 দিন যদি চলে, তাহলে হচ্ছে বিদ্যুৎ শক্তি কত ব্যয় হয়। আবার অনেক সময়
মাসের বিল, বিদ্যুৎ বিলও বের করতে বলা হয়। কিছু ইনফরমেশন দেওয়া থাকে এবং সেগুলো থেকে বিদ্যুৎ বিল বের করতে বলে। তার মানে এই জায়গা থেকে মোটামুটি আমি যেহেতু অনেক একটু লেট করে ক্লাসে ঢুকে, এই জন্য আমি বিষয়গুলো নাম হচ্ছে একসাথেই বলার চেষ্টা করি। এখানে প্রথমত আমরা প্রথমেই পড়বো হচ্ছে কম্পোনেন্ট। তড়িৎ প্রবাহ কাকে বলে, তড়িৎ প্রবাহ কত প্রকার ও কি কি, এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। আমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজি যখন আমরা পড়তে শুরু করব, প্রথমে আমরা বেসিক যে বিষয়গুলো এগুলো জেনে এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের পড়া শুরু করব। এরপর ওহমের যে সূত্র, এটাকে আমি 3 স্টার দিলাম। এটা আপনারা মাস্ট করবেন, এটা কেউ বাদ দিবেন না, এটা অবশ্যই পড়তে হবে। আর এই প্রশ্নটা দেখবেন যে মোটামুটি ঘুরে ফিরে প্রতি বছরই আসে। মানে এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ওহমের সূত্র, এবং এটা বিস্তারিত আকারে গ্রাফ সহ ইনফরমেশন সহ পড়বো। এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস হচ্ছে বৈদ্যুতিক শক্তি এবং ক্ষমতা, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই বেসিক পার্থক্যটা একটু জেনে যাব। বোর্ড অফ ট্রেড ইউনিয়ন বলতে আমরা কি বুঝি, এটা খুবই ছোট একটা প্রশ্ন, এটাও আমরা হচ্ছে 5-6 লাইনের একটা প্রশ্ন, এটাও জেনে যাব। আবার অনেক সময় এভাবে আসে যে 220 ভোল্ট 60 ওয়াট, এটার মানেটা কি, এটার কি মিনিংটা বোঝায়। এটা আমরা অনেক সময় বাল্ব কিনলেও হচ্ছে দেখি গায়ে লেখা থাকে, আসলে এটার মিনিংটা কি সেটা হয়তো বা আপনাকে হচ্ছে জিজ্ঞেস করতে পারে। এটা 1 কি 1.5 মার্ক প্রশ্নের উত্তর থাকবে, 3-4টা লাইনে জাস্ট বেসিকটা বুঝিয়ে দিবেন। এরপর কিছু আমাদের হচ্ছে প্রশ্ন থাকে ম্যাথমেটিক্স টার্মের মতো, যে 60 ওয়াটের একটা বাল্ব 5 ঘন্টা 30 দিন যদি চলে তাহলে তার বিদ্যুৎ কত ব্যয় হয়, এই বিদ্যুৎ শক্তি কতটুকু ব্যয় হলো সেটা বের করতে বলা হয়। আবার কিছু ইনফরমেশন দেওয়া থাকে যেখান থেকে আমাদের মাসের যে বৈদ্যুতিক বিল, এটা মোটামুটি আমরা সবাই দেই, এই বিলটা আসলে কিভাবে হিসাব করা হয় এবং কিভাবে বের করা যায় সেটার একটা ম্যাথ দেওয়া থাকতে পারে, সেটা আসতে পারে। তো আপনারা এই 2 টাইপের ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করে যাবেন। আর এই বেসিক যে ইনফরমেশন গুলো এই চ্যাপ্টার থেকে, এই টপিক থেকে শুধু এগুলো পড়লেই হবে, আর কোনো কিছু পড়ার দরকার নাই। এগুলো পড়লেই মোটামুটি আপনারা এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন। টপিক 1 এর মোটামুটি আমাদের এই ইনফরমেশন গুলো জানলেই হবে, আর কিছু জানার দরকার নেই। এই পার্টের পড়াশোনা অনেক কম। এরপর আমাদের টপিক 2। টপিক 2 থেকে হচ্ছে আমরা কারশফের যে হচ্ছে বিভবের সূত্র বা প্রবাহের সূত্র, এই সূত্রটা হচ্ছে অবশ্যই আমরা পড়ে যাব এবং খুব ভালো করে পড়ে যাব। এটা অনেকবার অনেকগুলো বিসিএস এ আসছে। এই প্রশ্নটাকে আমি যদি 4 স্টারও দেই তাহলে ভুল হবে না, এটা মাস্ট, এটা কেউ স্কিপ করবেন না, এটা সবাই মাস্ট পড়ে যাবে। কারশফের হচ্ছে ভোল্টেজ ল এবং হচ্ছে কারশফের হচ্ছে কারেন্ট ল। এটা হচ্ছে বিভব আর এটা হচ্ছে প্রবাহ, প্রবাহের সূত্র। এই দুইটা আমি 4 স্টার দিলাম, এটা আপনারা কোনোভাবেই এই প্রশ্নটা না করে পরীক্ষা হলে যাবেন না। কারশফের হচ্ছে ভোল্টেজ ল এবং কারেন্ট ল, এই দুটো প্রশ্ন অবশ্যই আমরা করব, এবং এটা পড়ার সময় এটার যে সূত্র প্লাস চিত্র অবশ্যই দিতে হবে। চিত্র এবং হচ্ছে সূত্র মাস্ট। এটা ফার্স্টে হচ্ছে এই লটা আসলে কি সেটা বলবো, বলার পরে এটার যে সূত্র সেই সূত্রটা দিব, এবং এটার যে চিত্রটা আছে সেই চিত্রটা দেব, এবং এই দুইটাই করবো আমরা। সাধারণত হচ্ছে ভোল্টেজের যেটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে আমি হচ্ছে 3 স্টার দিলাম, এটা বেশি আসে। আর কারেন্টের যেটা, এটা একটু কম আসে। ভোল্টেজ যেটা সবচেয়ে বেশি আসে, এটা 3 স্টার, আর এটাকে 2 স্টার দিলাম। কিন্তু আমি বলবো আপনারা দুইটাই পড়ে যাবেন। কারশফের হচ্ছে ভোল্টেজ ল এবং হচ্ছে কারেন্ট ল, দুইটাই আপনারা পড়ে যাবেন। কেউ এই অন্তত এই টপিকটা কেউ বাদ দিয়ে পরীক্ষার হলে যাবেন না। আর সূত্র এবং চিত্র অবশ্যই দিতে হবে।
এজন্য এটার সূত্র এবং চিত্রটা একটু লিখে প্র্যাকটিস করবেন, তাহলে পরীক্ষার হলে ভুল হবে না। টপিক 3 থেকে হচ্ছে আমাদের এখানে সাধারণত হচ্ছে বৈদ্যুতিক সার্কিট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এজন্য প্রথমে আমরা জানবো হচ্ছে বৈদ্যুতিক সার্কিট কি। এর হচ্ছে মূল উপাদানগুলো কি কি, এটা আদর্শ বৈদ্যুতিক সার্কিটের আসলে কি কি উপাদান লাগে, এটা তো আমরা সবাই জানি, উৎস, ফিউজ, সুইচ, পরিবাহী, লোড, এই যে 5টা অংশ থাকে, এই 5টা উপাদানও আপনারা পড়বেন। এবং এটার যে গ্রাফটা আছে এই গ্রাফগুলো মানে 5টা উৎস সহ এই যে এই গ্রাফটা আদর্শ ইলেকট্রিক সার্কিটের যে গ্রাফ, এটা অবশ্যই আপনারা হচ্ছে দিবেন। এবং গ্রাফটা আঁকার পর, চিত্রটা আঁকার পর প্রত্যেকটা অংশ, কোনটা পরিবাহী, কোনটা লোড, কোনটা উৎস, কোনটা সুইচ, কোনটা ফিউজ, এগুলো সব সাইড নোট দিয়ে লিখে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ 30 টারের একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওপেন সার্কিট এবং হচ্ছে শর্ট সার্কিট। মাস্ট পড়বেন আপনারা, কোনোভাবে এটা বাদ দেওয়া যাবে না, মাস্ট। ওপেন সার্কিট কি, শর্ট সার্কিট কি, এবং এটা দুইটা হচ্ছে চিত্র সহ পড়বেন। পরীক্ষার হলে যখন এই প্রশ্নের উত্তরগুলো করবেন তখন একটা চিত্র দিয়ে তারপরে এই প্রশ্নের উত্তরগুলো দিবেন, তাহলে দেখবেন যে ফুল মার্কস আসবে। মাস্ট পড়তেই হবে অবশ্যই, এই দুটো প্রশ্ন কখনো বাদ দেওয়া যাবে না। একটা হচ্ছে সার্কিট ব্রেকার, এটাও মাস্ট। এটার A to Z সব পড়বেন, এই সম্পর্কিত যা কিছু আছে সার্কিট ব্রেকার, এটা হচ্ছে A to Z সব পড়বেন। A to Z সব পড়ে যাবেন, এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে যেন আপনারা পারেন। সবচেয়ে বেশি আসে হচ্ছে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে অফ হয় কেন, এটা কেন ইউজ করা হয়, এটা কি, এটা কেন নিজে নিজে অফ হয়ে যায়, বিস্তারিত আমরা এটা পড়ে যাব। মানে এই যে 3টা প্রশ্ন আমি লিখলাম, এই 3টা প্রশ্ন অবশ্যই আপনারা পড়বেন। এবং সার্কিট ব্রেকার সম্পর্কে হচ্ছে বিস্তারিত যেটা বললাম, যে এটা কি, কিভাবে কাজ করে, তারপর এটা কেন হচ্ছে নিজে নিজে অফ হয়ে যায়, এটার সুবিধা কি, এটার অসুবিধা কি, বিস্তারিত আমরা সবই পড়ব। একটা প্রশ্ন হচ্ছে আমাদের, টু করে লিখি, এটা অবশ্যই গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারপ্টারস, GFCI। এই প্রশ্নটা আপনারা ভালো করে করবেন, এটা কি, এটা হচ্ছে ব্যবহার কি। একটু আগে আমরা হচ্ছে সার্কিট ব্রেকারের কথা বললাম, সার্কিট ব্রেকারের সাথে একটা জিনিস বিস্তারিত পড়তে হবে, সেটা হচ্ছে ফিউজ। এটারও A to Z আমরা পড়বো ফিউজ সম্পর্কিত। অনেক সময় সার্কিট ব্রেকার এবং ফিউজের মধ্যে পার্থক্য বলতে পারে, ফিউজের সুবিধা অসুবিধা বলতে পারে, এটা কিভাবে কাজ করে এবং এটা কি, সবকিছুই জিজ্ঞেস করতে পারে। এটাও আমরা বিস্তারিত আকারে পড়বো, মাস্ট। আর পার্থক্য তো বললাম, দুইটা যদি আপনি আলাদাভাবে পড়েন তাহলে অটোমেটিক আপনি পার্থক্য পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার। ভোল্টেজ স্টেবিলাইজার, এটা পুরোটাই করবেন, এটা কি, তারপর হচ্ছে এর গঠন, কিভাবে হচ্ছে কাজ করে, এর মূল অংশ, ভোল্টেজ হচ্ছে স্টেবিলাইজারে হচ্ছে জিনা ডায়োডের কি ভূমিকা কি, সবকিছু।
এটা আমরা বিস্তারিত আকারে পড়বো অবশ্যই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং হচ্ছে এটা সুবিধা অসুবিধা কি মাস্ট। সুবিধা অসুবিধা এটা বলতে কি বোঝায়, এটা গঠন কি, জেনার ডায়েটের ভূমিকা কি, এর সুবিধা অসুবিধা সব বিস্তারিত আকারে করব। আরেকটা প্রশ্ন হচ্ছে আইপিএস, পাওয়ার সাপ্লাই, যেটা এই আইপিএস ও বিস্তারিত আকারে করবেন। এটা কি কিভাবে কাজ করে এবং হচ্ছে এটা সুবিধা অসুবিধা, এর গঠন। এটার হচ্ছে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা আমরা খুব ভালো করে করব। এটা হচ্ছে ডায়াগ্রাম। আইপিএস এর সাথে একটা রিলেটেড শব্দ হচ্ছে ইউপিএস, তার মানে আইপিএস এবং হচ্ছে ইউপিএস বোথ আমরা হচ্ছে ডায়াগ্রাম সহ এটা কিভাবে কাজ করে, তারপর আইপিএস এবং ইউপিএস এই দুটার মধ্যে পার্থক্য তো অটোমেটিক চলে আসবে, এটা পার্থক্য বলতে হয় না। আপনি যখন আইপিএস বিস্তারিত করবেন, ইউপিএস বিস্তারিত করবেন, তখন অটোমেটিক এই দুটার মধ্যে পার্থক্যটা আপনি চলে আসবে। তার মানে এই টপিক থেকে ফিউজ, ভোল্টেজ, আইপিএস, ইউপিএস, গ্রাউন্ড ফল্ট হচ্ছে সার্কিট ইন্টারাপ্টার, আর এর আগে আমরা বলছিলাম হচ্ছে কি সুইচ, সার্কিট, ওপেন সার্কিট, শর্ট সার্কিট, হ্যাঁ এগুলো মোটামুটি এই কিছু টার্ম যদি আমরা বিস্তারিত আকারে করে যেতে পারি, তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে আমরা পারবো। ইংরেজি নোট, আসলে নোটগুলো হচ্ছে আমি দেখি না, আসলে এগুলো দেখে আশিক দেখে, আমি ওকে বলবো যে ইংরেজি নোট মেবি ওর কাছে থাকলে ও যেন শেয়ার করে দেয়, থাকার কথা। ওকে বলবো যে আপনাদের জন্য ইংরেজি রচনার যে এসের যে নোটগুলো এগুলো যেন শেয়ার করে দেয়। আবার একটা প্রশ্ন 40তম বিসিএসে আসা, এটা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র এবং হচ্ছে এর ব্যবহার। এটা 40 বিসিএস আসছে, এটা হচ্ছে আপনারা একটু পড়ে যাবেন। বিভিন্ন ধরনের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র এবং এর ব্যবহার। এখান থেকে আরেকটা প্রশ্ন আমাদের একটু দেখে যাওয়া ভালো, সেটা হচ্ছে ভোল্ট মিটার, তারপর হচ্ছে এ মিটার, এই দুইটা হচ্ছে কার্যপ্রণালী, গঠন, দুইটা আমরা দেখে যাব এবং এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটা একটু দেখে যাব। হয়তো দুইটা প্রশ্ন আলাদা আসতে পারে অথবা পার্থক্য আকারে আসতে পারে, তার জন্য এই দুইটাই আমরা একটু পড়ে যাব। মোটামুটি টপিক 3 থেকে এই কয়েকটা প্রশ্ন আপনাদের পড়লেই হবে। এই কয়েকটা প্রশ্ন যদি আপনারা পড়ে যেতে পারেন তাহলে আপনাদের মোটামুটি কমন পড়বে, খুব বেশি কঠিন প্রশ্ন যদি না হয়। টপিক 4 থেকে হচ্ছে শ্রেণী বা হচ্ছে সিরিজ সমবায় কি, এটা আমাদের জানা লাগবে। বেসিক একটা শুরুতে হচ্ছে জেনে যাবেন। একটা প্রশ্ন অবশ্যই জানবো আমরা, সিরিজ সংযোগে তুল্যরোধ নির্ণয়ের সূত্র।
এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ সৌন্দর্য হচ্ছে তুলরূপ নির্ণয়ের হচ্ছে সূত্র। প্রথমে তো আমরা হচ্ছে শ্রেণী বা হচ্ছে সিরিজ সমবায়ের কথা বললাম। সিরিজ সমবায়ের সংযোগে তুলরূপ নির্ণয়ের হচ্ছে সূত্র, এটা যেরকম গুরুত্বপূর্ণ সেম হচ্ছে আপনার প্যারালালের ক্ষেত্রে। প্যারালাল বা হচ্ছে সমান্তরাল, সেম প্রশ্নটাই হবে। সমান্তরাল সংযোগে তুলরূপ নির্ণয়ের সূত্র, দুইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। শ্রেণী বা হচ্ছে সিরিজ, প্যারালাল বা হচ্ছে সমান্তরাল, দুইটার ক্ষেত্রে হচ্ছে সংযোগের ক্ষেত্রে তুলরূপ নির্ণয়ের যে সূত্র, এটা দুইটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা দুইটাই আলাদা করে বিস্তারিত আকারে গ্রাফ, চিত্র এবং হচ্ছে সূত্র সহ পড়বো। দুইটা থেকে হচ্ছে চিত্র এবং সূত্র সহ পড়বো। এই দুটো প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট পড়তে হবে, এটা কখনোই বাদ দেওয়া যাবে না। এবং এই দুইটা বিস্তারিত পড়ে এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটা আমাদের জানতে হবে। পার্থক্যটা খুব ভালো করে পড়বেন আপনারা। এই টপিক 4 এর সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে এই দুইটা, এবং এই দুইটা পড়লে মোটামুটি হবে। এই টপিক 4 থেকে আর কোনো প্রশ্ন পড়ার হচ্ছে দরকার নাই, কিন্তু এই দুইটা প্রশ্ন কিন্তু বিস্তারিত আকারে পড়বেন। দুইটা আলাদা আলাদা করে পড়ে পাশাপাশি এটা পার্থক্যটাও দেখে যাবেন। এবার হচ্ছে টপিক 5 এ ডিসি এবং হচ্ছে এসি বলতে কি বুঝি, মানে ডিসি ডিরেক্ট কারেন্ট এবং হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বলতে কি বুঝো, এটা হচ্ছে একবারে বেসিক প্রশ্ন। এটা আপনারা হচ্ছে এই যে চিত্র যেটা আছে এটা সহ এটা পড়বে। এটার কিন্তু পার্থক্য আসে, এটা আমরা দুটো আলাদা করে পড়ে এটা পার্থক্যটা পড়ে যাবো। আর বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন পদ্ধতি আছে, এটা আমরা সবাই জানি। এই বিভিন্ন পদ্ধতিগুলো সবগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। যতগুলো পদ্ধতি আছে বিভিন্ন পদ্ধতিগুলো হচ্ছে দেখে যাবে। হাইড্রো ইলেকট্রনিক পাওয়ার প্ল্যান্ট, জল বিদ্যুৎ যেটা আমরা জানি, সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, তারপর হচ্ছে নিউক্লিয়ারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিউক্লিয়ারটা আমরা আলাদা করে একটু পড়ে যাব। নিউক্লিয়ার পাওয়ার জেনারেটর, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটার আমরা হচ্ছে একটু বিস্তারিত আকারে এটা পড়বো, এবং এটা কিভাবে কাজ করে, কিভাবে হচ্ছে নিউক্লিয়ার যে পাওয়ার, এটার সুবিধা কি অসুবিধা কি সবই পড়বো। এটা উৎপাদন প্রক্রিয়া, তারপর এটার সুবিধা অসুবিধা। আর বিদ্যুৎ উৎপাদনের মাটি যেগুলো বললাম, সৌরবিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, জলবিদ্যুৎ, সবগুলোই মোটামুটি আমার মনে হয় যে বিস্তারিত আকারে করে যাওয়া ভালো। আর এই নিউক্লিয়ার হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ যে উৎপাদনের প্রক্রিয়াটাকে একটা ডায়াগ্রামে হচ্ছে দেখানো যায়, ডায়াগ্রাম সহ পড়বেন, ডায়াগ্রাম সহ পড়তে হবে। আর বাকি যে উৎপাদন প্রক্রিয়া সবগুলো পড়বেন, সবগুলোর সুবিধা অসুবিধা সবগুলো জেনে যেতে হবে। টপিক 5 থেকে এতটুকু জানলেই হবে। শুধু হচ্ছে ডিসি এসি কি, এর মধ্যে পার্থক্য, বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া এবং কিভাবে করা যায়, তার সুবিধা অসুবিধা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার যে ডায়াগ্রামটা সহ এর সুবিধা অসুবিধা একটু বিস্তারিত আমরা জেনে যাব। তাহলে এই মোটামুটি আমাদের টপিক 5 শেষ হয়ে যাবে। 5 নম্বর টপিক শেষ। এবার হচ্ছে আমরা 6 নম্বর টপিক দেখি। 6 হচ্ছে আমাদের তড়িৎ চুম্বক সম্পর্কিত। তড়িৎ চুম্বক কাকে বলে?
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পৃষ্ঠা দিলাম। এটা হচ্ছে সোলেনের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের হচ্ছে প্রাবল্য কি কি উপায়ে বৃদ্ধি করা যায়, এই প্রশ্নটা। মানে সোলেনিয়ার যে প্রশ্নটা আছে যে সোলেনিয়ার সৃষ্ট যে চৌম্বক ক্ষেত্র তার হচ্ছে প্রাবল্য আপনি কি কি উপায়ে বৃদ্ধি করা যায় সেটার আলোচনা। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাস্ট আপনারা করবেন, এই প্রশ্ন বাদ দেওয়া যাবে না। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তড়িৎ চুম্বক আবেশ। তড়িৎ চুম্বক আবেশ ঠিক, এটাও খুবই গুরুত্বপূর্ণ, 30টা দিলাম। সোলেনিয়ার হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য কি কি উপায়ে বৃদ্ধি করা যায়, মাস্ট। তড়িৎ চুম্বক আবেশ কি, তড়িৎ চুম্বক কাকে বলে। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার হচ্ছে কাকে বলে, এর পাশাপাশি হচ্ছে কত প্রকার এবং হচ্ছে ব্যবহার। তার মানে হচ্ছে ট্রান্সফরমারের মোটামুটি আমরা এর বিস্তারিতটাই জেনে যাব। ট্রান্সফরমার কাকে বলে, এটা হচ্ছে কত প্রকার, এর ব্যবহার কি, এর গঠন, এগুলো বিস্তারিত আমরা, এবং হচ্ছে এর কার্যপ্রণালী কিভাবে কাজ করে সব বিস্তারিত আকারে জেনে যাব। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমারের প্রত্যেকটা প্রশ্নই আমরা একটু পড়ে যাব, এটা সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে। প্রথমে এটা কাকে বলে, কত প্রকার, কি কি গঠন, তারপর কার্যপ্রণালী, তড়িৎ চুম্বক আবেশে কিভাবে কাজ করে, সবই বিস্তারিত আমরা জেনে যাব। এবং এই প্রশ্নগুলো পড়ার সময় আপনারা একটু সচেতন ভাবে পড়বেন, কারণ একটু উল্টাপাল্টা লেগে গেলে কিন্তু প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে। আর এগুলো প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু চিত্র আছে, চিত্রগুলো বাসায় বারবার প্র্যাকটিস করে যাবেন, যেন পরীক্ষার হলে এগুলো আঁকতে যেয়ে সময় নষ্ট না হয়। একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী। এটা আপনারা পড়ে যাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা খুবই ছোট প্রশ্ন, এটা জেনারেটর ও মোটরের মধ্যে পার্থক্য। আর একটা প্রশ্ন হচ্ছে অল্টারনেটর এন্ড জেনারেটরের মধ্যে পার্থক্য। এই দুটো অল্টারনেটর ও জেনারেটর, জেনারেটর ও মোটর, বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী। আরেকটা প্রশ্ন তো ট্রান্সফরমারের আগেই আপনাদের বললাম যে ট্রান্সফরমার সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে সবগুলো আপনারা করবেন। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের ক্ষেত্রে ট্রান্সফরমারের ভূমিকা। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দীর্ঘপথে বিদ্যুৎ সঞ্চালনে লাইনে হচ্ছে উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ কেন ব্যবহার করা হয়, বা বৈদ্যুতিক সিস্টেম লস কি। এই প্রশ্নটাও আপনারা একটু দেখে যাবেন। তার মানে টপিক 6 থেকে হচ্ছে একটু প্রশ্ন বেশি করতে হবে আমাদের। বৈদ্যুতিক মোটর, জেনারেটর, অল্টারনেটর, জেনারেটর, তারপর হচ্ছে ট্রান্সফরমারের বিস্তারিত করব। এর পাশাপাশি হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের ক্ষেত্রে ট্রান্সফরমারের ভূমিকা, তড়িৎ চুম্বক আবেশ,
সলিনের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রে কিভাবে বৃদ্ধি করা যায় তড়িৎ প্রবাহ। এই মোটামুটি এই প্রশ্নগুলো যদি পড়েন তাহলে আপনাদের ইলেকট্রিক্যাল যে টেকনোলজির যে পার্টটা সেই পার্টটা শেষ হয়ে যাবে, আর কোনো কিছু পড়ার দরকার নেই, এগুলো পড়তে পারলেই হবে। এখন আমাদের যে পার্টটা সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। এতক্ষণ হচ্ছে ইলেকট্রিক্যাল নিয়ে আমরা কথা বলছি, এখন হচ্ছে ইলেকট্রনিক্স এর দিকে যাব। ইলেকট্রনিক্স টেকনোলজি। ইলেকট্রনিক্স এর প্রথমে যে প্রশ্নটা মাস্ট লাগবে সেটা হচ্ছে অ্যানালগ ও ডিজিটাল সংকেত বলতে আমরা কি বুঝি, এটা আমরা আলাদা করে পড়বো এবং হচ্ছে পার্থক্যটা খুব সুন্দর করে পড়বো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পার্থক্যটা। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পি এন জাংশন ডায়োড কি? ডায়োড কি এর পাশাপাশি হচ্ছে এর ব্যবহার করব। আর রেকটিফায়ার কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রেকটিফায়ার কি, এর হচ্ছে কাজ, গুরুত্ব। এই জংশনটা পেন জংশনটা কিভাবে হচ্ছে রেকটিফায়ার হিসেবে হচ্ছে কাজ করে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এলইডি লাইট ইমিটিং ডায়োড, এটা কিভাবে কাজ করে, এটা কি, এটা বিস্তারিত বলে যাবেন। এলইডি তার মানে হচ্ছে ইলেকট্রনিক্স এর প্রথম যে টপিকটা আমাদের, এই টপিকটি হচ্ছে অ্যানালগ ডিজিটাল সংকেতের পার্থক্য, পিএন জংশন ডায়োড কি, আর রেকটিফায়ার কি এর কাজ, গুরুত্ব, তারপর হচ্ছে পিএন জংশন কিভাবে হচ্ছে রেকটিফায়ার হিসেবে কাজ করে, এলইডি কি কিভাবে কাজ করে, এ সম্পর্কে বিস্তারিত জানবো। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ট্রানজিস্টর, মাস্ট করতে হবে, কোনোভাবে এটাকে বাদ দেওয়া যাবে না। ট্রানজিস্টর কাকে বলে, গঠন, সব বিস্তারিত বলবো আমরা। ট্রানজিস্টর সম্পর্কে যতগুলো প্রশ্ন আছে সবই হচ্ছে পড়বো। এই ট্রানজিস্টর কিভাবে হচ্ছে বিবর্ধক হিসেবে কাজ করে, একটা প্রশ্ন হচ্ছে আমাদের
ওকে, চলেন শুরু করি। আজানের জন্য একটু পোজ করে রাখছিলাম। হ্যাঁ, এই টপিক থেকে আরো কিছু প্রশ্ন আমাদের লাগবে। সেটা হচ্ছে ট্রানজিস্টর কি, কাকে বলে, এর গঠন, ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে কিভাবে কাজ করে, অ্যাম্পলিফায়ার কি, তারপর অসিলেটর কি, বৈশিষ্ট্য এবং এই দুটোর মধ্যে পার্থক্য মাস্ট। এগুলো আমরা অবশ্যই পড়বো, এগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এই দুটোর মধ্যে পার্থক্য। টপিক 1 থেকে এই প্রশ্নগুলো পড়লেই আমাদের হবে। এবার আমরা টপিক 2 তে যাই, ইলেকট্রনিক্সের। প্রথমে এটা আমরা জেনে নিব রোধ কাকে বলে, বেসিক ইনফরমেশন। এবং এই রোধ পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা জানবো। এবং রোধের কিছু সূত্র আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো আমরা ভালো করে করব। রোধের সূত্র। একটা প্রশ্ন থাকে যে নির্দিষ্ট তাপমাত্রায় একই উপাদানের মোটা ও চিকন তারের মধ্য দিয়ে কোনটির মধ্য দিয়ে অধিক তড়িৎ প্রবাহিত হয়। মানে আমাদের যদি একটা চিকন তার থাকে, একটা আমাদের একটু মোটা তার থাকে, এই দুইটার মধ্যে কোনটার মধ্য দিয়ে অধিক তড়িৎ প্রবাহিত হবে এবং কেন, সেটা ব্যাখ্যা করার একটা প্রশ্ন থাকে। এই প্রশ্নটা আপনারা একটু বিস্তারিত আকারে করে যাবেন। রোধ বললাম, রোধের কি কি বিষয়ের উপর নির্ভর করে। রোধের সূত্র, তারপর মোটা চিকন। এর পাশাপাশি রোধ এবং আপেক্ষিক রোধ এর মধ্যে যে পার্থক্য, সেটা আমরা একটু দেখে যাব। এই পার্থক্যটা অবশ্যই আমরা দেখে যাব। রোধের উল্টা আরেকটা যে বিষয় আসছে, সেটাকে বলা হচ্ছে পরিবাহিতা। এটা কাকে বলে, এর একক কি, এটা আমরা একটু জেনে দেব। রোধের উল্টাটা পরিবাহিতা। পরিবাহিতা কাকে বলে, এর একক কি, সিমেন্স কি, এটা একটু আমরা জেনে দেব। এখানে আরো কিছু প্রশ্ন আছে, সেটা ধারকত্ব।
ধারকত্ব বা হচ্ছে ক্যাপাসিটেন্স, এটা কাকে বলে? তারপর হচ্ছে ধারক হচ্ছে এর গঠন এবং হচ্ছে ক্রিয়া কৌশল, এটা মাস্ট আমরা পড়ব। ধারকত্ব বা হচ্ছে ক্যাপাসিটেন্স কাকে বলে, এর একক কি, এটা একটু আমরা জানবো। এর পাশাপাশি হচ্ছে ধারকের গঠন, ক্রিয়া, এটা কিভাবে কাজ করে এই সম্পর্কেও আমরা একটু জেনে যাব। একটা প্রশ্ন হচ্ছে সোলার। সোলার তো আমরা সবাই চিনি এবং জানি। এই সোলার সম্পর্কিত এ টু জেড যা জানা যায় সব জেনে যাব। সোলার সিস্টেম কি, সোলার সিস্টেম আসলে কিভাবে কাজ করে, সিস্টেমের হচ্ছে বর্ণনা, তারপরে এর উৎপাদন পদ্ধতি, এর সুবিধা অসুবিধা, মোটামুটি আমরা হচ্ছে সোলার সম্পর্কিত যা জানা যায় সবই আমরা জেনে যাব এবং এটাকে আমি 3 স্টার দেবো। এটা মাস্ট আপনারা পড়ে যাবেন, বিস্তারিত আকারে পড়ে যাবেন সবগুলো প্রশ্নই। গ্যাস হচ্ছে টারবাইনের মাধ্যমে কিভাবে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে, এই প্রসেসটা বিস্তারিত চিত্র সহ আপনারা পড়ে যাবেন। গ্যাস টারবাইনের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে এই যে প্রসেসটা, এই প্রসেসটা আপনারা চিত্র সহ বিস্তারিত আকারে পড়ে যাবেন। একটা প্রশ্ন, এটা আমাদের ইয়ার প্রশ্ন ছিল, মডুলেশন, একটা হচ্ছে ডিমডুলেশন, এই প্রশ্নটা আমরা পড়ে যাব। মডুলেশন ও ডিমডুলেশন, তার মানে টপিক 2 থেকে হচ্ছে ধারকত্ব বা হচ্ছে ক্যাপাসিটেন্স, ধারকের গঠন, ক্রিয়া, আর সোলারের তো একটু যে সব পড়ে যাবো। সোলার সিস্টেম কি, এটা হচ্ছে কিভাবে কাজ করে, গঠন প্রক্রিয়া, তারপর সুবিধা অসুবিধা সবকিছু। আর গ্যাস টারবাইনের তুমি হচ্ছে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে এই প্রসেসটা চিত্র সহ পড়ে যাব। আর মডুলেশন এবং হচ্ছে ডিমডুলেশন, এই প্রসেসটা একটু জাস্ট দেখে যাও। টেলিভিশন হচ্ছে পিকচার টিউবের কাজ, আর আমাদের হচ্ছে স্মার্ট টিভি আর জেনারেল যে টিভি, এর মধ্যে কি পার্থক্য, এটা তো বেসিক আপনারা সবাই পারবেন, তাও একটু দেখে যে। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রাডার, এটা বিস্তারিত জেনে যাওয়ার চেষ্টা করবেন। রাডার হচ্ছে কি, এর কার্যপ্রণালী কিভাবে কাজ করে, গঠন, ব্যবহার, সবকিছু বিস্তারিত, সুবিধা অসুবিধা, না এটা সুবিধা অসুবিধা নাই, ব্যবহার পর্যন্ত আছে, মোটামুটি সবই আমরা করে যাব। একটা প্রশ্ন হচ্ছে ইলেকট্রনিক চক্ষু এবং ইলেকট্রনিক মস্তিষ্ক বলতে কি বোঝায়, এটা। আর রাডারের পাশাপাশি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, এটারও বিস্তারিত পড়ে যাব। ইন্টিগ্রেটেড সার্কিট কি, এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। সিনক্রোনাস কাউন্টার এবং এসিনক্রোনাস কাউন্টার সাথে সঙ্গী আসছে, এই প্রশ্নটা একটু দেখে যাবে। এই তো মোটামুটি এই পর্যন্ত যদি পড়াশোনা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সবার ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল বোথ পার্ট থেকে মোটামুটি আপনারা সবাই
প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ এবং ফুল অ্যান্সার করে আসতে পারবে। আমি যে বিষয়গুলোকে 3 স্টার দিলাম এগুলো তো মাস্ট, কোনোভাবেই পরীক্ষার আগের দিন যদি রিভিশন দেওয়ার সময় আপনি অন্য সাবজেক্ট অন্য টপিক গুলো নাও পান, অন্তত আমি যেগুলো 3 স্টার দিয়ে দিলাম এগুলো মাস্ট আপনারা দেখে তারপরে যাবেন পরীক্ষা হলে। এই যে ইন্টিগ্রেটেড সার্কিট, এটা বিস্তারিত যতটুকু পড়া যায় রাডার সম্পর্কে বিস্তারিত, আর টেলিভিশনের পিকচার কিভাবে কাজ কি এটা একটু পড়ে যাবেন। স্মার্ট টিভি চ্যানেল টিভির মধ্যে পার্থক্য এটা আমরা জানি, এটা ওইভাবে পড়ার দরকার নেই। আর রাডার এবং আইসি ইন্টিগ্রেটেড সার্কিট এটা মাস্ট। আর সিনক্রোনাস কাউন্টার আর সিনক্রোনাস কাউন্টার এটার মধ্যে পার্থক্য, এটা 27 বিসিএস আসা একটা প্রশ্ন, এটা পড়ে যাবেন। এই তো মোটামুটি এই টপিক গুলো যদি আপনারা পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর যে 15 মার্ক, এই 15 মার্কের প্রশ্ন আপনারা অ্যান্সার করতে পারবেন এবং ইনশাল্লাহ এখানে একটু টু দ্য পয়েন্টে অ্যান্সার করবেন, কোনো বিস্তারিত লেখার দরকার নেই। কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে অনেক বেশি চিত্র থাকবে, এখানে চিত্র এবং হচ্ছে সূত্র এই দুইটা এই পার্টে বেশি, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বোধ ক্ষেত্রেই চিত্র এবং হচ্ছে সূত্র এই দুইটার পার্ট অনেক বেশি, যার জন্য আপনারা এখানকার যে চিত্রগুলো এগুলো আপনি যে সময় নষ্ট করা যাবে না, আবার সূত্র ভুলভাল লেখা যাবে না। সূত্র ভুলভাল লিখে কিন্তু 2 মার্কের মধ্যে আপনি 0 পাবেন, আবার চিত্র যদি ভুল দেন তাহলে কিন্তু এটাও 0 আসবে। তো এই জায়গায় আপনি সূত্র এবং হচ্ছে চিত্র অনেকটা ম্যাথের মতো, তো এখানে সূত্র এবং চিত্র আঁকার সময় বা ইউজ করার সময় একটু খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবে। আর আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে বললাম এই প্রশ্নগুলো মাস্ট আপনারা পড়বেন, আর এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ আপনাদের মোটামুটি কমন পড়বে এবং আপনাদের যে বিজ্ঞান পরীক্ষা এটা আপনারা ভালো দিবেন। আর বিজ্ঞান যদি ভালো হয় পাশাপাশি ম্যাথ এবং হচ্ছে ইংলিশ যদি ভালো দিতে পারেন ইনশাল্লাহ আপনারা ক্যাডার হবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ভাইভাতে যেহেতু 100 মার্কে চলে আসতেছে, তো ভাইভাতে মোটামুটি সবাই একটা নির্দিষ্ট মার্ক অবশ্যই পাবে এবং ক্যাডার কে কোন ক্যাডার হবে এটা টোটালি ডিপেন্ড করবে আপনার এই যে রিটেনের উপর। রিটেনে যার যত মার্কস দিয়ে থাকবে সে তার পছন্দের ক্যাডার পাওয়ার জন্য অন্যদের তুলনায় আগানো থাকবে। এর জন্য আপনাদেরকে বারবার একটা কথাই বারবার বলা যে আপনারা কিছু বিষয়ের প্রতি একটু নজর বেশি দিবেন, বিশেষ করে বিজ্ঞান, ম্যাথ এবং ইংলিশ এই 3টা সাবজেক্ট বলার উদ্দেশ্য হলো এখানে যদি আপনি মার্কস তুলতে পারেন অনেক বেশি মার্কস তোলা সম্ভব, আবার যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার মার্কস অনেক কমে যাবে। আর বাংলা, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি ওইগুলো হচ্ছে প্রশ্ন মোটামুটি সবার অ্যান্সার কাছাকাছি হয় এবং মার্কস গুলো এভারেজে আসে, কারণ ওই জায়গায় তো টু দ্য পয়েন্টে অ্যান্সার নাই এবং টু দ্য পয়েন্টে আপনাকে উত্তর করা যাবে না এবং আপনি ফুল মার্কস কখনোই আশা করতে পারেন না। বিজ্ঞানে কিন্তু আপনি ফুল মার্কস আশা করতে পারেন, তারপর ম্যাথে তো একবারে টোটালি 50 আপনি 50 পাইতে পারেন, কোনো সমস্যা নাই। আবার ইংলিশেও সেম, ইংলিশে যে গ্রামাটিক্যাল যে পার্টগুলো, ট্রান্সলেশনের যে পার্টগুলো, প্রশ্নের যে পার্টগুলো আপনি যদি ভালো করে লিখতে পারেন, এক্সাক্ট লিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ অনেক বেশি মার্কস তোলা সম্ভব। তো আসলে এই 3টা সাবজেক্টেই অধিকাংশ স্টুডেন্টদের হচ্ছে মার্কস ভেরি করে, আর বাকি 3টা সাবজেক্টেও কিন্তু অবহেলা করা যাবে না, কারণ বাংলাতে হচ্ছে 200, আমাদের বিষয়গুলিতে 200 এবং আন্তর্জাতিক 100, ওখানে বিশাল মার্কস এবং ওই মার্কস গুলো 100% পড়াশোনা করে ওই সাবজেক্ট গুলোতে ভালো করতে হবে। যার যেটাতে কোয়ালিটি ভালো আপনারা ওইটাতে ফোকাস করবেন, ভালো করার চেষ্টা করবেন। আর মেবি আপনাদের সাথে হচ্ছে আমার যদি আমার হাতে সময় থাকে, আপনারা মনে কেউ একজন রিকোয়েস্ট করেছিলেন যে পেসেস সলভিং নিয়ে যদি ক্লাস নেওয়া যায় কিনা, আমি শিওর বলতে পারছি না। যদি পসিবল হয় তাহলে আমি আপনাদের, যদি সম্ভব হয় তাহলে হয়তো বা প্রবলেম সলভিং নিয়ে একটা ক্লাস নিব। তবে আজকে এখানেই শেষ করছি, মোটামুটি বিকেল নিয়ে আপনাদের সাথে আমার আজকে ক্লাস শেষ। আর আপনারা এগুলোই হচ্ছে মনোযোগ সহকারে করবেন। এর পাশাপাশি যে টাইম বললাম বিগত সাল মাস্ট করতে হবে এবং আপনাদের কাছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা গ্রুপে লিখতে পারেন, আমি আমার জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করেন, আপনাদের রিটার্ন পরীক্ষা খুবই ভালো হোক এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।